যারা হচ্ছে যে চাটকারিতা করে এই 15 বছর ধরে চর্বচস্য করে খেলো সরকারি টাকা, সেসব বুদ্ধিজীবীরা কোথায় এখন এই বুল্ডোজার রাজের বিরুদ্ধে? এখন আমি প্রথম দিন বিধানসভায় পা রেখেই বলেছিলাম যে বিজেপির এই যে যা বলছে মুখে, তা কখনোই বিজেপি সেটা করবে না। যে বিজেপি স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণ করবেই, কারণ কোনো দক্ষিণপন্থী রাজনৈতিক দল তারা নিজেদের সমালোচনা শুনতে চায় না, এটাই দক্ষিণপন্থার বৈশিষ্ট্য। তোর ভবিষ্যৎ হচ্ছে বিজেপিতে জয়েন করা, আস্থা নামে দেশ থেকে পালিয়ে যাওয়া। ও কোনো রাজনীতিবিদ ছিল না, রাজনীতিবিদ নয়, আগামী দিনেও রাজনীতি করতে পারবে না। বিজেপির শাসন শুরু এবং তার সঙ্গে সঙ্গে একাধিক নিয়ম লাগু করছে রাজ্য সরকার। আমার সঙ্গে রয়েছেন দমকলের জয়ী বাম প্রার্থী মুস্তাফিজুর রহমান তথা রানাদা। দাদা, প্রথমে যেটা প্রশ্ন আসবো, এই যে বিজেপির নিদান যে কোনো সরকারি আধিকারিক কোনো রকম প্রকাশ্যে মুখ খুলতে পারবে না রাজ্য সরকারের বিরুদ্ধে, কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, আমি প্রথম দিন বিধানসভায় পা রেখেই বলেছিলাম যে বিজেপির এই যে যা বলছে মুখে, তা কখনোই বিজেপি সেটা করবে না। কারণ আমরা 14 সাল থেকে নরেন্দ্র মোদীকে দেখছি, এবং হচ্ছে যে বিজেপি যে অন্যান্য রাজ্যে সরকার চালাচ্ছে, বিশেষ করে আমাদের পাশের রাজ্য ত্রিপুরা, সেখান থেকে আমাদের অভিজ্ঞতা আছে যে বিজেপি স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণ করবেই, কারণ কোনো দক্ষিণপন্থী রাজনৈতিক দল তারা নিজেদের সমালোচনা শুনতে চায় না, এটাই দক্ষিণপন্থার বৈশিষ্ট্য। স্বাভাবিকভাবেই এই ধরনের হচ্ছে যে সিদ্ধান্ত বিজেপি আগামী দিনে আরও গ্রহণ করবে। আমাদের লড়াই বিধানসভাতেও চলবে, এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় লড়াই চলবে, এবং আমাদের যা বিচার ব্যবস্থা আছে সেই বিচার ব্যবস্থাতেও আমরা আমাদের ল সেলকে দিয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করব। আমরা কর্মচারীদের পাশে সবসময় ছিলাম, সবসময় আছি। বামগড় বলা যায় এই ডোমকলকে, এবং সেখানে আনিসুর রহমান একদা একটা বহু সময় ধরে তিনি ছিলেন বিধায়কের দায়িত্বে। তারপরে আপনি এসছেন এখন পদে, আপনার একেবারে বিধানসভার যেটি প্রথম শুরু ভাষণ বক্তৃতা, সেখানেই শোনা গেল বিভিন্ন স্পিকার যারা আপনাদের আমলে ছিলেন তাদেরকে আপনি সম্মান জানালেন। বিধানসভায় এই যে বক্তব্য রাখার জায়গা, বিরোধী দলের বক্তব্য রাখার জায়গা, এই যে জায়গাটাকে আপনি বারংবার উন্মুক্ত করার কথা বলেছেন, কিভাবে দেখছেন যে কেন এই উন্মুক্তটা থাকাটা জরুরি? দেখুন, গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস বিধানসভাটাকে একটা যেটা খুবই খারাপ জায়গায় নিয়ে গিয়েছিল। বিধানসভায় বিরোধীদেরকে স্পেস দেয়নি। আমরা দেখেছি আমাদের 2011 সালের পর যে বিধানসভার বিধায়করা ছিল, কমরেড গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রম, তাদেরকে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মারা হয়েছে, আঘাত করা হয়েছে, যার ফলে 15 বছর ধরে বিধানসভায় বিরোধীদেরকে আলোচনা করতে দেওয়া হয়নি। কিন্তু আমরা এটা ডেমোক্রেসিতে জানি যে হাউস বিলংস টু অপোজিশন, এটা আমরা শিখে এসেছি, যার ফলে সেইটা আমি বলতে চেয়েছি। এবারের বিজেপি সরকার যেটা নতুন এসছে, তার স্পিকার যেন এই গণতন্ত্রের যে গরিমা সেইটা যেন বজায় থাকে, রক্ষা করে, সেইটাই আমি স্মরণ করে দিয়েছি আমাদের স্পিকারদের উদাহরণ দিয়ে, যেটা হাসিম আব্দুল হালিম সাহেব এবং সোমনাথ চট্টোপাধ্যায় গোটা দেশের ক্ষেত্রে দেখিয়েছেন। সামনেই কুরবানি ঈদ এবং রাজ্য সরকারের এমন একটা নিষেধাজ্ঞা সারা রাজ্যে সাড়া ফেলে দিয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে লড়ছেন, কি বলবেন এরকম একটি ঘটনা? দেখুন, আমরা তো ওই যেটা বললো আমাদের সেলিমদা মঞ্চে, আমরা বলছি যে এটা ঠিকই এই সরকার নতুন কোনো আইন নিয়ে আসেনি। 1950 সালের যে স্লটার অ্যাক্ট, সেটাকেই আবার হতো যে মানুষের সামনে আনছে। কিন্তু বিগত দিনে আমরা 34 বছর, তার আগের কংগ্রেস গভর্নমেন্ট 1950 মানে স্বাধীনতার 3 বছর পরে এই আইন এনেছিল, তারপরেও গবাদি পশু কুরবানি হয়েছে। এবং এটা যেহেতু এটার সঙ্গে ধর্মীয় ভাবাবেগের একটা বিষয় আছে, সেটা ওই আইনেরই 12 নম্বর ধারাতে, উপধারাতে হচ্ছে যে পরিষ্কার বলা হয়েছে, স্টেট গভর্নমেন্ট বা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে, তাহলে কোনো ধর্মীয় ভাবাবেগের ক্ষেত্রে, কোনো ধর্মীয় উৎসবের ক্ষেত্রে এই আইনটাকে শিথিল করতে পারে বা নর্মাল করতে পারে। তাহলে সেইটাকে এই সরকার যাতে করতে পারে, তার জন্য আমরা আদালতে লড়াই করছি। আমি নিজে ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, আমরা ডিএমের সঙ্গে কথা বলেছি। আশা করি কোনো সমস্যা হবে না। তবে আমি একটা অনুরোধ করব মুসলিম সম্প্রদায়ের মানুষকে, মুসলিম ভাইদেরকে, যে যেমন কলি তেমনি চলি বলে একটা গ্রামে কথা আছে আমাদের। তাহলে এখন বিজেপি সরকারের উদ্দেশ্য কি? হিন্দু ভোটের কনসলিডেশন। ওরা ভালো জানে যে ম্যান্ডেট পেয়েছে, এই ম্যান্ডেট ধরে রাখতে পারবে না। তাহলে এই ধরনের সুরসুরি আসবে। তাহলে আমাদেরকে আগে যে আচরণ করেছি সেই আচরণ চেঞ্জ করতে হবে, এটা বুঝতে হবে। তাহলে যেভাবে কুরবানি আমরা আগে করেছি ওপেনলি বিভিন্ন জায়গাতে, সেইগুলো বন্ধ করতে হবে। যা বর্জ্য পদার্থ সেগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে এবং মাটিতে পুঁতে ফেলতে হবে যতটা গভীরে পারা যায়। জিনিসপত্র যেন ছড়িয়ে ছিটিয়ে না থাকে। প্রকাশ্যে মাংস নিয়ে যেতে হতো যে রাস্তাঘাটে চলাফেরা, আমরা তো এটাও জানি ইসলাম ধর্মে পরিষ্কার বলা হয়েছে যে আমার ধর্ম পালন করতে গিয়ে অন্য কোনো ধর্মের ভাবাবেগে যাতে আঘাত না লাগে।
আমি এটাও মুসলিম ভাইদের কাছে অনুরোধ করব যেন আমরা সেইভাবে শিষ্টাচারের সাথে ধর্ম পালন করতে পারি। রাজ্য জুড়ে বুলডোজার রাজ এবং সেখানে তৃণমূল বারংবার সিপিএমের যে বিরোধিতা এই বুলডোজার রাজের বিরুদ্ধে সেটাকে নিয়েও সমালোচনা করছে, বিজেপিও সমালোচনা করছে, বলছেন যে সংখ্যালঘুদের পাশে থাকছে বামেরা। এই ব্যাপারটাকে কিভাবে দেখবেন? দেখুন, আসলে এরা তো এতদিন বলতো সিপিএম শূন্য শূন্য, এখন এক পেয়েছে, এখন বলছে একটা বিধায়ক নিয়ে কী করবে। আমরা যাই করি ওই যে যাকে দেখতে নারী তার চলন বাঁকা। ওরা জানে তৃণমূল বিজেপি যে 5 বছর, গত 15 বছর ধরে এই রাজ্যে বা বিশেষ করে গত 5 বছরে একটা ড্যামি লড়াই নাটক করেছে। আমরা বারবার বলেছি তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়তে পারবে না। চোর ছ্যাচোর বদমাইশরা কখনো আদর্শের বিরুদ্ধে লড়তে পারে না। এটা হচ্ছে যে ইতিহাস সাক্ষী আছে, যার ফলে ওরা এখন বামপন্থীরা যেহেতু পথে আছে, বামপন্থীরা যেহেতু মানুষের পাশে থাকছে, যার ফলে আবার আতঙ্কিত হচ্ছে। একজন বিধায়ক পেয়েছে, এটা একটা আতঙ্ক যে তৈরি হয়েছে, যার ফলে আবার বামেরা হয়তো রাস্তায় ফিরলে তাহলে আতঙ্কিত হবেই। যারা চোর ছাচোর, যারা অন্যরকম বদমাইশি করার চেষ্টা আছে, তারা সবসময় লাল ঝান্ডাকে ভয় পায়। ওরা প্রথমে স্লোগান দেয় লাল ঝান্ডা হটাও, দেশ বাঁচাও। লাল ঝান্ডা সরে কিন্তু দেশ বাঁচে না। আজকে পশ্চিমবাংলার যে অবস্থা, একসময় যারা স্লোগান দিয়েছিল সেসব বুদ্ধিজীবী, যারা হচ্ছে যে চাটকারিতা করে এই 15 বছর ধরে চর্বচস্য করে খেলো সরকারি টাকা, সেসব বুদ্ধিজীবীরা কোথায় এখন এই বুলডোজার রাজের বিরুদ্ধে? তারা সব ঘরে ঢুকে গেছে। লাল ঝান্ডা সরে কিন্তু মানুষ বিপদে পড়ে। আজকে দাঁড়িয়ে আবার সেই লাল ঝান্ডাকে প্রাসঙ্গিক করতে হবে পশ্চিমবাংলায়, তাহলে মানুষের বিপদ বাড়বে।